আসসালামু আলাইকুম। কি তোমাদের হচ্ছে আহ যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর উপরেই কিন্তু আমরা ক্লাসগুলো নিয়েছি, রিভিশন ক্লাসগুলো। হ্যাঁ, আচ্ছা, কে জানি কি বলছে আমাকে। তো এরকম যদি কোনো অধ্যায়ে কোনো মিসিং থাকে, সবগুলা ক্লাস কভার করার পরেও যদি মিসিং থাকে, তোমরা যদি মনে হয় যে সমস্যা তোমরা সলভ করতে পারছো না, সেক্ষেত্রে ক্লাস না হইলেও তোমরা স্যারকে জানাইও, আমি তোমাদেরকে পার্সোনালি সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আজকে কিছু নতুন মুখকে নতুন না, মানে মাঝখানে গ্যাপ দিয়ে আসা দেখতে পাচ্ছি। সামিরাকে দেখতে পাচ্ছি। ওকে। তোফায়েল তো মাঝে মধ্যে আসে, মাঝখানে শুরুতে অনেক অ্যাক্টিভ ছিল, মাঝখানে অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল। এই কদিন ধরে হয়তো আসতেছে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে ডিরেক্টলি লেকচার শিট থেকেই ক্লাসটা নিচ্ছি আর কি, বুঝছো? মানে যে লেকচার শিটটা তোমাদেরকে প্রোভাইড করি, ওখানে যে তিনটা অধ্যায় আমরা আজকে কভার করব। কোন তিনটা অধ্যায় সেটা একটু দেখে নাও তোমরা এখান থেকে। আচ্ছা, হ্যাঁ, যে 8, 9 এবং 10, 8 নম্বর অধ্যায়টা হচ্ছে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস। ঠিক আছে, এই যে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস, এই অধ্যায়টা আমরা কভার করব। এবং মধ্যযুগ বলতে 1204 সাল, যখন থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খুলজি, এই যে লক্ষণ সেন, সেন বংশের যে সর্বশেষ রাজা লক্ষণ সেন, তাকে পরাজিত করে এদেশে এসেছিল এবং শাসন ক্ষমতা গ্রহণ করেছিল। সেখান থেকে মূলত কি মধ্যযুগের সূচনা হয়েছে, কিংবা মুসলিম শাসনের সূচনা হয়েছে। আমরা গত ক্লাসে মেবি কিংবা তার আগের ক্লাসে পড়ছিলাম যে প্রাচীনকালে বাংলাদেশের, বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। একই সাথে হচ্ছে প্রাচীন কালের পরে হচ্ছে আহ আমরা আরেক কি কি পড়ছিলাম, এবং ওখানে দেখছিলাম আমরা হচ্ছে তোমার শেষের দিকে এসে, হ্যাঁ, শেষের দিকে এসে হচ্ছে লক্ষণ সেনের কাছে তোমার কি হয়, তোমার আগের যে যুগটা আছে সেই যুগটার কি হয়, পতন ঘটে। এবং নতুন করে এন্ট্রি করে কে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, কিংবা এই মধ্যযুগের সূচনাটা মূলত ওখান থেকে হয়েছে। ঠিক আছে, তাহলে এই মধ্যযুগ নিয়ে হচ্ছে আজকে আমরা পড়াশোনা করব। তোমরা কি স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, নাকি আমি আরো জুম করব, একটু আমাকে কনফার্ম করো। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? একটু কনফার্ম করো স্ক্রিন দেখতে পাচ্ছো কিনা। আহ ওকে, তো ফাইল, থ্যাংক ইউ। আচ্ছা, তাশরিফা, চুপে চুপে কাজ করছি নাই। আহ হ্যাঁ, চুপে চুপেই তো করতে হয়, চুপে চুপে সবকিছুর মধ্যে বরকত থাকে বেশি, বুঝছো? ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে তোমাদেরকে জানানো হবে পরবর্তী কখনো একদিন। ঠিক আছে, তোমরা আগে সবাই ভালো রেজাল্ট করো, ভালো পরীক্ষা দিয়ে হচ্ছে তোমরা পরবর্তী বর্ষে পদার্পণ করো। আমরা যদি কখনো হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে হচ্ছে কখনো বড় কোনো ট্যুর ট্যুর দেই, তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো দেখা হবে আর কি। ঠিক আছে, ওই সময় তোমরা স্যারের পক্ষ থেকে এই এই বিষয়, স্পেসিফিক বিষয়ে ট্যুর টিট পেয়ে যাবে, আর সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি মূল বিষয়গুলো। রিভিশন ক্লাস তো, এবং তিনটা অধ্যায় কভার করতে হবে, সেক্ষেত্রে একদম ডিটেলসে পড়ানো সম্ভব না। ঠিক আছে, এজন্য মূল যে পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলো আমি এখানে নিয়ে আসছি। এবং তোমরা যেটা করবা, একটু নোটপ্যাডটা রেডি রাখো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে সাথে নোট করে ফেলিও। ঠিক আছে, চলো প্রথম দেখো যে এই যে মধ্যযুগের কথা আমরা বলছি, হ্যাঁ, সেই মধ্যযুগের সূচনাটা হয়েছে। ঠিক আছে তোফায়েল, শুভকামনা তোমার পরীক্ষার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। চলো, মধ্যযুগের যে সূচনা সেটা কত সালে হয়েছে? 1204 সাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এবং আমরা জানি যে 1757 সালে ইংরেজদের হাতে পরাজয়ের মাধ্যমে এই যুগটার সূচনা, এই যুগটা শেষ হয়েছে, কিংবা মুসলিম শাসনের সমাপ্তি ঘটেছে। ঠিক আছে, তাহলে সময়কাল হচ্ছে 1204 সাল থেকে 1757 সাল, এটা হচ্ছে মধ্যযুগের সময়কাল। ঠিক আছে, আচ্ছা। এই সময়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়েছিল, এবং স্বাধীন সুলতানি শাসন, মুঘল শাসন, নবাব শাসনের বিকাশ ঘটেছিল। এই যে আমরা একটা নির্দিষ্ট কত, 1200 থেকে 1700, 1750, তাই না? 13, 14, 15, 16, 17, প্রায় 450 বছরের যে সময়টা, এই সময়টাতে কি আমরা মুসলিম শাসনের মধ্যেও কি বিভিন্ন পার্ট দেখতে পাচ্ছি। যেমন স্বাধীন সুলতানি আমল, মুঘল আমল, ঠিক আছে, তারপরে নবাব শাসনের বিকাশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে,
এবং এটাকে যদি আমরা ভাগ করি, চারটা ভাগে বিভক্ত করতে পারি। টোটাল যে মুসলিম শাসনটা কিংবা মধ্যযুগের যে বাংলা যে মুসলিম শাসন, এটাকে আমরা কি চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি, যে দিল্লি সালতানাতের অধীনে বাংলা, এটা কত সালে ছিল, যে 1204 থেকে 1338, ঠিক আছে, প্রায় 134 বছরের সময় সময় 34 বছরের মতো সময়কাল ছিল দিল্লি সালতানাতের অধীনে, ঠিক আছে। অর্থাৎ মধ্যযুগের যে শাসনটা, সেই শাসনটাকে আমরা চারটা পার্টে ভাগ করতে পারি। এবং সেটার যে প্রথম পার্ট দিল্লির সালতানাত, সেই সালতানাত কত, 1204 1204 থেকে 1338, অথবা 134 বছর সময়কাল, ঠিক আছে। তোমরা একটা নোট লিখতে পারো যে দিল্লি সালতানাতের সময়কাল ছিল 134 বছর, ঠিক আছে। 2 নম্বরে আসো যে স্বাধীন সুলতানি যুগ, এটা কবে থেকে, যে 1338 থেকে 1576 বছর, ঠিক আছে, এটা হচ্ছে দিল্লি সালতানাত। 3 নম্বরে হচ্ছে মুঘল শাসন, তারপর থেকে অর্থাৎ 1576 থেকে 1717 সাল পর্যন্ত। এবং মুঘলের পরেই হচ্ছে নবাব শাসনটা শুরু হয়, এবং সেটার সময়কাল খুবই কম ছিল, 1717 থেকে 1757, ঠিক আছে, 1700 কবে, প্রায় 40 বছর আর কি, ঠিক আছে। তাহলে এই যে নবাব শাসনটার মাধ্যমে কি হয়েছে, এই যে এই দেশ থেকে তোমার হচ্ছে মুসলিম শাসনের যে একটা সময়কাল ছিল, সেটার সমাপ্তি ঘটেছে 1757 সালে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে মধ্যযুগের সময়কাল হচ্ছে 1204 থেকে 1757। এই যে প্রায় 450 বছর, এটাকে আমরা চারটা ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে দিল্লি সালতানাত, 2 নম্বর হচ্ছে স্বাধীন সুলতানি যুগ, 3 নম্বর হচ্ছে কি মুঘল শাসন, 4 নম্বর হচ্ছে নবাব শাসন কিংবা নবাবদের শাসন ব্যবস্থা, ঠিক আছে। এই যে চারটা পার্ট আমরা এখানে দেখলাম, এগুলা কি তোমরা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যালো? ওকে। ওকে, আরবি ক্লিয়ার, তারপরে হচ্ছে নাজনিবাও ক্লিয়ার, ওকে, হুমায়রাও ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা আরো সামনে যাই। তুফাইলও ক্লিয়ার, ওকে, সবাই তাহলে বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা পুরো অধ্যায় তো আসলে এত ডিটেলসে মনে রাখা যাবে না, আমরা এইভাবে নোট করে বা মূল পয়েন্ট গুলা মনে রাখলে আমরা লিখতে পারবো ভালো করে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সামিরাও ক্লিয়ার। তাহলে চলো, আমরা প্রথম দেখলাম যে চারটা পর্ব, এই চারটা পর্বকে আমরা মধ্যযুগ দেখলাম। মধ্যযুগকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হুমায়রা, লেকচার শিট আমি ক্লাস শেষ করে তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে। চলো, তাহলে এই মুসলিম শাসনের সূচনা, হ্যাঁ, দেখো যে 1200, আমরা একটু আগে মানে আহ, প্রথম দিকটা পরে আসলাম আর কি, যে 1204 থেকে 1757, এটাকে চারটা ভাগে ভাগ করলাম। এখন আমরা ডিটেলসে যাচ্ছি যে 1204 সালে যখন মুসলিম শাসনের সূচনা হয়, সেটা কিভাবে হয়েছিল। দেখো তোমরা, প্রথমে হচ্ছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খলজি কিংবা বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে বাংলা জয় করছিলেন, ঠিক আছে। এবং দিল্লির যে শাসক ছিল কুতুবুদ্দিন আইবেক, হ্যাঁ, আচ্ছা, দিল্লি শাসক কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি ছিলেন তিনি, ঠিক আছে। তারপরে তিনি আরো কি করছেন, নদিয়া জয় করছেন, রাজা লক্ষণ সেনকে পরাজিত করছেন। এবং তোমরা জানো যে লক্ষণ সেন কি পালায়া ওখান থেকে চলে গেছিল। এরপরে কি করছে, যে রাজধানী স্থাপন করে লাখনৌতি বা বর্তমান যে গৌড় রাজ্য যেটা, সেখানে কি করছে, লাখনৌতিতে তোমার তিনি রাজধানী স্থাপন করেছেন। এই বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়, প্রাচীন যুগের অবসান ঘটে, ঠিক আছে। তাহলে এই যে বাংলায় মুসলমান শাসক অনেক আছে, কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তার অবদানটা একটু এক্সেপশনাল, তার মতো অন্য কেউ নাই। কারণ তার মাধ্যমে কি হয়েছে, একটা যুগের পরিবর্তন হয়ে গেছে, প্রাচীন কালের সমাপ্তি ঘটে গেছে, মধ্যযুগের সূচনা হয়ে গেছে, বুঝতে পারছো। একই সাথে কি হয়েছে, যে বাংলায় মুসলমান শাসন ব্যবস্থার সূচনা হয়েছে, বুঝাইতে পারছি। তাহলে তার সাথে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সাথে সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে যে তিনি বাংলা জয় করছেন, তিনি কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি ছিলেন, দিল্লির শাসক যে কুতুবুদ্দিন তার সেনাপতি ছিলেন।
তারপরে নদিয়া জয় করছেন, রাজা লক্ষণ সেনকে পরাজিত করছেন, লখনৌতিতে রাজধানী স্থাপন করছেন, ঠিক আছে। এবং তার জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হইল। ওকে, আচ্ছা। আমরা 2 নাম্বার যে যুগটা দেখছিলাম, না 2 নাম্বার না, প্রথম যে যুগটা দেখছিলাম, ওই যে তোমার মধ্যযুগের 4টা পর্ব ছিল, 4টা পর্বের প্রথম যে পর্বটা, সেটা ছিল দিল্লি সালতানাতের অধীনে বাংলা। এবং এটার মধ্যে দেখো যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির পর বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয়েছিল, বুঝছো। এবং দিল্লির সুলতানগণ গভর্নর নিয়োগ দিতেন বাংলার প্রশাসনের জন্য। প্রধান গভর্নর ছিলেন আলীবর্দী খলজি। তোমরা জানো যে হচ্ছে ওই যে 2জন হচ্ছে বিশ্বস্ত কি ছিল, হ্যাঁ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, ইউজ খলজি আর আলীবর্দী খলজি, তাই না। এবং তোমরা ওই বইতে যখন আমি তোমাদের ডিটেলসে ক্লাস নিচ্ছিলাম, ওখানে দেখছিলাম যে আলীবর্দী খলজিকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির খুনি হিসাবে গণ্য করা হয় আর কি, বুঝতে পারছো। তো এই আলীবর্দী খলজিকে কি করছে, দিল্লির যে সালতানাত আছে বা দিল্লির যারা শাসক ছিল, তারা হচ্ছে বাংলার কি করছে, গভর্নর নিয়োগ করছিল। ওকে, এবং তিনি প্রধান গভর্নর ছিলেন। আর একজন হচ্ছে মোহাম্মদ বিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, হ্যাঁ। অর্থাৎ তিনিও কি গভর্নরই ছিলেন আর কি, বুঝতে পারছো, দিল্লি সালতানাতের অধীনে গভর্নর ছিলেন তিনি, ঠিক আছে। আচ্ছা, দিল্লির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে বাংলায় স্থানীয় গভর্নরদের প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে ধীরে ধীরে কি স্বাধীন সুলতানি যুগের সূচনা ঘটে। স্বাধীন সুলতানি যুগের কি সূচনা ঘটে না, এটা অবসান ঘটে হবে আর কি, ঠিক আছে। যখন হয়েছে গভর্নররা হচ্ছে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে শুরু করে, তখন দিল্লি থেকে বাংলাকে আর স্বাধীন করা সম্ভব হয়নি। ফলে কি হয়েছে, স্বাধীন যে সুলতানি যুগ ছিল, ও আচ্ছা, এটা ঠিক আছে, তাহলে সূচনাই হবে যে দিল্লির যে স্বাধীনতা ছিল, সেটা কি দিল্লির অধীনতা ছিল, সেটা পরাজিত হয় এবং নতুন করে স্বাধীন সুলতানি যুগের সূচনা ঘটতে থাকে। ওকে, আচ্ছা। তার মানে হচ্ছে প্রথম দিকে বাংলা যখন হচ্ছে মুসলমানদের অধীনে আসে, কিংবা ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির অধীনে আসে, আসলেও কি হয়েছে, সেটা ছিল মূলত দিল্লির অধীনে, দিল্লির অধীনস্থ একজন শাসক সেটাকে শাসন করতো। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন, অনেক দেরিতে আসছো, ঠিক আছে, তারপরও ধন্যবাদ তোমাকে আসার জন্য, ফোকাস করো ক্লাসে। ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখলাম যে কি এখান থেকে যে শুরুতে দিল্লির অধীনে বাংলা হচ্ছে ছিল। একটা পর্যায়ে কি হয় যে দিল্লির অধীনস্থ গভর্নর যারা, তারা দুর্বল হয়ে পড়ে এবং স্থানীয় যারা গভর্নর হয় তারা প্রভাব বিস্তার করে এবং একই সাথে কি করে, তারা স্বাধীনতার দিকে ঝুঁকে পড়ে। তখন স্বাধীন সুলতানি যুগের সূচনা ঘটে। ওকে, এখন আসো, আমরা 4টা পর্ব দেখছিলাম মধ্যযুগের। 2 নম্বর পর্বটা ছিল কি স্বাধীন সুলতানি যুগ, এবং সেটা ছিল 1338 থেকে 1576 সাল পর্যন্ত, ঠিক আছে। প্রথমটা হচ্ছে দেখো যে স্বাধীন সুলতানি আমলের সূচনাটা কেমন হয়েছে, দেখো যে স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়েছে যে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, বুঝতে পারছো। অর্থাৎ তোমার হয়েছে এখানে পার্থক্যটা বুঝে ভালো করে আর কি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই দেশটাকে হিন্দু রাজা লক্ষণ সেনের থেকে তিনি ছিনিয়ে নিয়েছিলেন, তাকে পরাজিত করে। কিন্তু ওই সময় ওটা ছিল দিল্লির অধীনস্থ বাংলাটা। কিন্তু তোমার 1338 সালের দিকে আসার পরে কি হয়েছে, যে দিল্লি বাংলার মুসলমান শাসক যারা ছিল, তারা দিল্লির অধীনে থাকতে চায় না, তারা স্বাধীন হয়ে গেল। এবং স্বাধীন হওয়ার পরে প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে। তিনি প্রথমেই শাসক ছিলেন। ওকে, চার্জ আছে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রাজধানীটা কোথায় নিয়ে আসা হলো, গৌড়তে, লখনৌতে। আমরা দেখছিলাম তো ওই যে রাজধানী প্রথম কিন্তু কি ওই কে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার আনছিল, মাঝখানে আবার চলে গেছিল আর কি, তো ইনি এসে আবার নিয়ে আসলে এখান, ঠিক আছে। এবং তিনি কি করছেন, তিনি সমগ্র বাংলাকে একীভূত করছেন। এ সময় বাংলা স্বায়ত্ত শাসিত ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল, বুঝতে পারছো। অর্থাৎ বাংলার রাজনৈতিক ইতিহাসে কিংবা স্বকীয় যে শাসন ব্যবস্থা, সেখানে কি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল, ঠিক আছে। তাহলে স্বাধীন সুলতানি যুগটা যখন শুরু হইল, সেখানে প্রথম শাসক কে ছিলেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওকে, ক্লিয়ার সবাই। আমরা এখন দ্বিতীয় অংশে আসবো। দ্বিতীয় অংশে দেখো খতে কি আছে, যে ইলিয়াস শাহ বংশ,
অর্থাৎ এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ওখান থেকে কি হয়েছে, একটা রাজবংশের প্রতিষ্ঠা হয়েছে। এবং সেখানে উল্লেখযোগ্য কয়েকজন শাসক ছিলেন, তার মধ্যে ছিলেন প্রথম শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন, সিকান্দার শাহ ছিলেন, এবং গিয়াসুদ্দিন আজম শাহ। গিয়াসুদ্দিন আজম শাহকে নিয়ে যদি ডিটেলসে পড়ে দেখবো যে তার অনেক অবদান আছে, ঠিক আছে। আচ্ছা, এবং তাদের কিছু অর্জন আছে, যে তারা প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছিল। আমরা দেখছিলাম একটু আগেই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করছিলেন, পুরো বাংলাকে একীভূত করে ফেলছিলেন। ওকে, তারপরে কি করছে, যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক তারা বৃদ্ধি করেছে। কোন বংশ, অর্থাৎ ইলিয়াস শাহী বংশ। এই যে ইলিয়াস শাহী বংশ, এই ইলিয়াস শাহী বংশ এই কাজগুলা করেছে, স্পেসিফিকলি এই কাজগুলা তারা করেছে। সাহিত্য ও সংস্কৃতির বিকাশ তারা অনেক ঘটিয়েছে। এবং গিয়াসুদ্দিন আজম শাহের সময় কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হইতো। এই যে গিয়াসুদ্দিন আজম শাহের কথা আমি বলছিলাম, তোমরা নিশ্চয়ই ওনাকে নিয়ে আরো ডিটেলস পড়বা যদি সুযোগ হয়। ওই সময় কবি হাফিজ নামে একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন। এখনো কবি হাফিজের যে কবিতাগুলো সেগুলো খুবই প্রাসঙ্গিক, এবং মানুষ খুবই পছন্দ করে তার কবিতা। এই যে কবি হাফিজ ছিলেন, তার সাথে কি করতেন, গিয়াসুদ্দিন আজম শাহ পত্রালাপে কথা বলতেন, মানে চিঠি লিখতেন আর কি, বুঝতে পারছো। অর্থাৎ তিনি কি ছিলেন, গিয়াসুদ্দিন আজম শাহ একজন শিক্ষিত, মার্জিত এবং সংস্কৃতি পরায়ণ একজন লোক ছিলেন। সে কারণে কি কবিকে তিনি পছন্দ করতেন। ওকে, আচ্ছা, তার মানে এই যে তোমার হচ্ছে স্বাধীন সুলতানের যুগ, এখানে কয়েকটা রাজবংশ কিন্তু আবার এটার মধ্যেই আছে। ইলিয়াস শাহী বংশ আমরা দেখলাম, সামনে থেকে হুসেন শাহ বংশ দেখব, তারপরে সুর বংশ দেখব, ঠিক আছে। এই তিনটা বংশের কথা আমরা এখানে পড়তেছি। ওকে, হুসেন শাহ বংশটা দেখো, আলাউদ্দিন হুসেন শাহ বাংলার ইতিহাসের স্বর্ণ যুগের শাসক। তার শাসনামলে কি হয়েছিল, যে বাংলার সাহিত্য ও সংস্কৃতি বিকাশ করছিল। এই যে চণ্ডীদাস, বিজয়গুপ্ত প্রমুখ, এরা হচ্ছে কি এই আলাউদ্দিন হুসেন শাহ যুগের কবি বা সাহিত্যিক তারা, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি আসো যে প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে তারা বিপুল হচ্ছে অবদান রেখেছে, এবং ধর্মীয় সহনশীলতা বজায় তারা রেখেছে। অর্থাৎ তারা নিজেরা মুসলমান হলেও তাদের এখানে কি সব ধর্মের মানুষের সুযোগ ছিল। যেমন চণ্ডীদাস, বিজয়গুপ্ত, এরা কি কিন্তু হিন্দু মূলত, তারপরও কি তাদের কদর ছিল এই আলাউদ্দিন হুসেন শাহের কাছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি ঘতে এসে দেখো যে সুর বংশ নামে আরেকটা বংশ ছিল। সেটা কি, যে শের শাহ সুরি দিল্লি সিংহাসন দখল করে বাংলা শাসন করেন। অর্থাৎ এক সময় আমরা দেখছিলাম যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যে দিল্লির অধীনে হয়ে বাংলা স্বাধীন করছে আইসা, তোমার কার থেকে, লক্ষণ সেনের থেকে। কিন্তু এই যে শের শাহ তিনি কি করছে দেখো, যে তিনি স্বয়ং দিল্লির সিংহাসনটা দখল করে ফেলাইছে, এবং সেটার সাথে সাথে বাংলাকেও তিনি শাসন করেছে। এবং প্রশাসনিক সংস্কার তিনি করছে, রাস্তাঘাট, ডাক ব্যবস্থার উন্নতি তিনি করছে। পরবর্তী তার পুত্র ইসলাম শাহ শাসনভার গ্রহণ করেন। এ যুগে বাংলার স্বাধীনতা ধীরে ধীরে মুঘল শাসনের দিকে চলে যায়, বুঝতে পারছো। আচ্ছা, এই যে রাজার ছেলে রাজা হবে, শাসকের ছেলে শাসক হবে, এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। তোমরা ইতিহাসের যে কোনো রাজবংশগুলো পড়তেই দেখবা যে যখন প্রথম যে রাজা থাকে তারা কিন্তু খুবই ভালো অবদান রাখে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ নাতি পুতি কিংবা ছেলে, এদের হাতে যখন শাসন ক্ষমতা যায় তখন কি হয়, অন্যদিকে মোড় নিয়ে যায় কিংবা শাসনটা ভেঙে পড়ে। তাহলে আমরা যদি দেখি যে তোমার হচ্ছে আহ যে মধ্যযুগের মধ্যে দ্বিতীয় পর্ব যেটা দেখছিলাম আমরা, এই যে স্বাধীন সুলতানি যুগ, এই স্বাধীন সুলতানি যুগের মধ্যে আরো তিনটা রাজবংশ আমরা দেখলাম। ওকে, প্রথমটা কি, ইলিয়াস শাহ বংশ, ইলিয়াস শাহ বংশ। দুই নম্বরটা হচ্ছে হুসেন শাহ বংশ। তিন নম্বর হচ্ছে কি সুর শাহ বংশ। এবং প্রত্যেকটা বংশের কিন্তু স্পেসিফিক কিছু অর্জন, স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য কিন্তু আছে। এই লেকচার শিটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে মধ্যযুগের চারটা পর্ব ছিল, চারটা পর্বের দুইটা পর্ব আমরা পড়ে ফেলছি। এগুলা সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, চলো তাহলে আমরা আরো সামনে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা আরো সামনে যাই। তাহলে যে মধ্যযুগের চারটা পর্ব, চারটা পর্ব, দুটা পর্ব আমরা পড়েছি। 3 নম্বর যে পর্ব ছিল সেটা ছিল কি, মুঘল শাসন ব্যবস্থা। এবং মুঘল শাসন ব্যবস্থার সূচনাটা কিভাবে হয় সেটা দেখো। যে 1576 খ্রিস্টাব্দে বাংলার শেষ সুলতান দাউদ খান কররানী তুকরই যুদ্ধে পরাজিত হন। অর্থাৎ একটা যুদ্ধ হয়েছিল, সেটার নাম কি ছিল, তুকরই যুদ্ধ। সেই যুদ্ধে তিনি কি হন, পরাজিত হন। এবং এর ফলে কি হয়েছে, বাংলায় মুঘল শাসনের সূচনা হয়েছে। অর্থাৎ মুঘলদের হাতে এই দাউদ খান কররানী পরাজিত হন এবং তার মাধ্যমে বাংলায় মুঘল শাসনের সূচনা হয়। বাংলায় মুঘল সাম্রাজ্যের একটি সুবাহ প্রদেশ হিসেবে শাসিত হতে থাকে। অর্থাৎ মুঘল প্রথম দিকে তো দেখো তোমরা, এটা খুব ইন্টারেস্টিং হয় আর কি, যে বাংলা হচ্ছে কি, একটা হচ্ছে ওই যে একটা কথা আছে যে গরিবের সুন্দরী বউ সকলের ভাবি, এই টাইপের আর কি ব্যাপারটা। আমাদের যে বাংলার ইতিহাস যদি তোমরা পড়ো ভালো করে, যে ডিপলি যদি পড়ো, পরীক্ষা ফাঁসের জন্য না, ইতিহাসটা বোঝার জন্য যদি দেখো, যে ওই যে যে কথাটা আছে না, যে যেটা বললাম একটু আগে, যে গরিবের সুন্দরী বউ সবার ভাবি। অর্থাৎ এটা একটু ব্যাড কথা, তারপরে বললাম আর কি তোমাদের বোঝানোর জন্য, যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের বাংলা এই অঞ্চলটা। পুরো দক্ষিণ এশিয়াটাই, তার মধ্যে বাংলাটা বিশেষ করে তোমার ধন আর্দ্রতা, তারপরে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, নদী, সবকিছু মিলাইয়া হচ্ছে সবার কাছে কি যুগে যুগে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। যার কারণে কি হয়েছে, এই বাংলাকে নিয়ে সবাই ছিনিবিনি খেলতে চেয়েছে। বুঝতে পারছো? যে বাংলা স্বাধীন হয়েছে দেখা যায় তোমার এই দিল্লির অধীনে, পরবর্তীতে দিল্লিকে আবার আরেকজনে হচ্ছে নিয়ে নিছে। কিন্তু পরবর্তীতে মুঘল বংশের সময় আসে কি হইলো, যে মুঘল শাসনের সময় বাংলা কি হয়েছে, একটা প্রাদেশিক প্রদেশ হিসেবে শাসিত হইতে শুরু করছে। সুবা, সুবা মানে হচ্ছে প্রদেশ হিসাবে কি শাসন হইতে শুরু হয়েছে। আচ্ছা, এবং তারপরে দেখো যে গুরুত্বপূর্ণ সুবাহদারগণ, মানে প্রদেশের যে গভর্নর যারা ছিল আর কি, সুবাহদার মানে হচ্ছে প্রদেশের প্রদেশ যেটা ছিল সেই প্রদেশের অর্থাৎ তোমার হচ্ছে স্থানীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বলা হয়, কিংবা তোমার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলা হয় আর কি, বা রাজ্যের শাসক যে সেটা আর কি, সুবাহদার। বুঝতে পারছো? তো একজন ছিল অন্যতম মানসিংহ। মানসিংহ হচ্ছে আকবরের সময় বাংলা প্রশাসন পুনর্গঠন করেন মানসিংহ, হ্যাঁ। এবং তোমরা মুঘল বংশের মধ্যে আকবর, সম্রাট আকবরটা হচ্ছে অনেক বেশি কি, তো সম্রাট আকবর হচ্ছে দেখবা তোমার কি করছে, যে হিন্দুদের সাথে তার খুবই ভালো একটা সম্পর্ক ছিল এবং হিন্দুদেরকে সে উচ্চ কক্ষে তার উচ্চ আসনে বসাইছিল। হিন্দুদের সাথে তার একটা ঘনিষ্ঠতা ছিল। এবং সেখানে মান সিংহ নামে একজন কি বাংলার প্রশাসনটা পুনর্গঠন করছে। আরেকজন শায়েস্তা খান, শায়েস্তা খান রাজধানী ঢাকা স্থাপন করেন, সেটার নাম ছিল জাহাঙ্গীর নগর। ঠিক আছে, জাহাঙ্গীর নগর। ওকে, আচ্ছা। তারপরে চট্টগ্রাম দখল করে বাংলার সীমানা বিস্তার করা হয়, রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণ করা হয়, বিদেশি বণিকদের আগমন, পর্তুগিজ, ডাচ, ফরাসি এগুলা। অর্থাৎ এই যে আহ তোমাদের মুঘল আমল যেটা, ওই সময় কিন্তু প্রচুর আবার উন্নতি হয়েছে। বুঝতে পারছো? তোমার হচ্ছে রাস্তাঘাট সহ সবকিছু উন্নতি হয়েছে। এবং হচ্ছে এই যে 1757 সালে যে তোমার পলাশির যুদ্ধে যে ইংরেজদের হাতে যে আমরা পরাজিত হলাম, এই যে বিভিন্ন বৈদেশিক বণিকরা, ইংরেজরা বলো পর্তুগিজরা বলো, এরা মূলত এই মুঘলদের সময় থেকে কি এদেশে আসা আগমনের সূচনা করেছিল। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা চারটা পর্বে তিনটা পড়ে ফেলছি। লাস্ট পর্বটা হচ্ছে আলীবর্দী খান, সরি আলীবর্দী খান না, নবাব শাসন, হ্যাঁ। এবং এটার মেয়াদকাল খুবই কম। আমি বলছিলাম যে দেখো 1717 থেকে 1757, বুঝছো, খুবই কম আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো যে নবাব শাসনের সূচনা যেটা, সেটা কবে হয়েছে? নবাব শাসনের সূচনাটা হয়েছে যে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার পর বাংলায় নবাব শাসনের উদ্ভবটা হয়েছে। প্রথম নবাব ছিলেন কি মুর্শিদ কুলি খাঁ, প্রথম নবাবকে মুর্শিদ কুলি খাঁ। এবং তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। রাজস্ব সংস্কার, দুর্নীতি দমন, শক্তিশালী প্রশাসন তিনি গঠন করেছিল। ওকে, আচ্ছা। এবং নবাব পরবর্তী নবাব যারা ছিল, এই যে মুর্শিদকার পরবর্তী নবাব যারা ছিল, সেখানে নবাব আলীবর্দী খাঁ। তিনি
40 থেকে 1756 পর্যন্ত ছিল। মারাঠা আক্রমণ করে প্রতিহত করেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। হ্যাঁ, সিরাজউদ্দৌলা এই বাংলার ইতিহাসের সর্বশেষ নক্ষত্র, যিনি হচ্ছে পরাজিত হয়েছিল ইংরেজদের হাতে, এবং তার মাধ্যমে, তার পরাজয়ের মাধ্যমে কি হয়েছে, তোমার বাংলাটা ইংরেজদের হাতে চলে গেছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে নবাব শাসনটা খুবই কম সময়ের মধ্যেই আমরা দেখলাম। তার মধ্যে উল্লেখযোগ্য নবাব হচ্ছেন মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ এবং নবাব সিরাজউদ্দৌলা। ওকে। আচ্ছা, তিনি শেষ স্বাধীন নবাব ছিলেন। ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষে বা যুদ্ধে পরাজিত হন, জড়িয়ে পড়েন, এবং যুদ্ধে তিনি পরাজিত হন, এক পর্যায়ে তাকে নিহত হইতে হয়। ঠিক আছে। আচ্ছা, আসো, পলাশির যুদ্ধ, যেটা হচ্ছে আমাদের ইতিহাসের খুবই খুবই কষ্টদায়ক হচ্ছে একটা যুদ্ধ। এবং এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছে, আমাদের দীর্ঘ দিনের প্রায় 200 বছরের সময় আমরা কি হয়েছিলাম, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ইংরেজদের হাতে তুলে দিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, পলাশের যুদ্ধ দেখো কার সাথে হয়েছিল, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়েছিল, বুঝছো। এবং ওখানে কিছু ষড়যন্ত্রকারী ছিল, যারা বাঙালি ছিল কিংবা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কাছের লোক ছিল। তার মধ্যে ছিল মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখ, এবং তার হচ্ছে খালাও ছিল, তোমরা জানো ঘসেটি বেগম ছিল, এরকম ছিল আর কি। হ্যাঁ, এবং এই যুদ্ধের ফলাফলটা কি ছিল তোমরা কি জানো? প্রথমটা হচ্ছে সিরাজউদ্দৌলার পরাজয় এবং মৃত্যু হয়, মীর জাফর নবাব নিযুক্ত হয়, ব্রিটিশ শাসনের সূচনা হয়, বাংলা স্বাধীনতার অবসান ঘটে। ঠিক আছে। এইটা হচ্ছে এই ছোট্ট একটা যুদ্ধ। এবং এই যুদ্ধটার ঐতিহাসিক তাৎপর্য অনেক বড় হইলেও যুদ্ধটা কিন্তু খুবই ছোট ছিল, বুঝছো। যুদ্ধটা একদমই ছোট ছিল বলা চলে আর কি। কারণ হচ্ছে ওখানে প্রতিহত করার মতো খুব কমই ছিল আর কি, বুঝছো। আচ্ছা, এখানে হচ্ছে তোমরা যদি আরো ডিটেলসে ভালো করে পড়তে চাও, মনে রাখতে চাও, তাহলে এই অধ্যায়ের পুরো সারাংশটা এখানে দেওয়া আছে। আমি যেহেতু তোমাদেরকে এটা দিয়ে দিব, তাহলে আমি আর এটা পড়াচ্ছি না আর কি। অর্থাৎ এতক্ষণ যা পড়াইলাম সেটা এখানে মোটামুটি দেওয়া আছে আর কি, পুরো চার্টের মধ্যে, বুঝছো। তোমরা সহজেই বুঝে নিতে পারো। ঠিক আছে। এখন আসো, যে তোমরা যেহেতু রিভিশন দিচ্ছ, একই সাথে তোমাদের পরীক্ষার সামনে, সেক্ষেত্রে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন কি ধরনের আসতে পারে আমরা একটু যদি দেখি। যে প্রথম কয়েকটা প্রশ্ন আমি এখানে নিয়ে আসছি, যে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কবে, কার হাতে? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? হুসেন শাহের শাসনকালে স্বর্ণযুগ বলা হয় কেন? শায়েস্তা খান প্রশ্নে, এই প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো মোটামুটি তোমরা সবাই জানো, যেগুলো একটু জানবা না সেগুলো একটু বই থেকে দেখে নিবা বা গাইড থেকে দেখে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমরা মনে রাখতে চাই, সেটা হচ্ছে যে মুসলিম শাসন শুরু হয়েছে 1204 খ্রিস্টাব্দে, বখতিয়ার খলজি সেটা শুরু করছে। স্বাধীন সুলতান ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। সাহিত্য সংস্কৃতির বিকাশ হয় হুসেন শাহের যুগে। সুবাদার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন শায়েস্তা খান, এই বিষয়গুলা। নবাব শাসন শুরু হয় মুর্শিদকুলি দিয়ে। নবাব স্বাধীন বাংলার অবসান হয় পলাশীর যুদ্ধের মাধ্যমে। এগুলো হচ্ছে আমরা অতিরিক্ত হিসেবে মনে রাখতে পারি আর কি। ওকে। আচ্ছা, তোমাদের এখানে হোমওয়ার্ক থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে। আমরা 3টা অধ্যায় কভার করব। 3টা অধ্যায় থেকে এরকম আমরা কিছু প্রশ্ন দিব, এটা খুবই সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। ঠিক আছে। সবগুলা প্রশ্ন তোমাদেরকে লিখে দিতে হবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা। ঠিক আছে। তোমাদের কি হোমওয়ার্ক, আশা করি মনে থাকবে, তাই না? আচ্ছা, আমরা তাহলে অষ্টম অধ্যায়ে যাব, যেটায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, 1757 থেকে 1857 পর্যন্ত আর কি আমরা দেখবো আর কি। হ্যাঁ, প্রায় 100 বছর সময় ইতিহাস আমরা পড়বো। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা, বুঝছো। তোমরা যেই যে গ্রুপে যুক্ত আছো না, ওই গ্রুপে দিলেই হবে। ঠিক আছে। হ্যাঁ, আমি দিয়ে দিব তোমাদের, ক্লাস শেষ করে আমি দিয়ে দিব, মেজাবিন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। কোনো টেনশন নিও না। ঠিক আছে। আচ্ছা, তাহলে সপ্তম অধ্যায় আমরা ক্লিয়ার, অষ্টম অধ্যায়ে যাব। ওকে। ওকে, থ্যাংক ইউ তুফাইল, থ্যাংক ইউ মেজাবিন। বাকিরা কোথায়?
আচ্ছা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা কেউ আমাকে না বলে লিভ নিবা না, বুঝাইতে পারছি? তোমাদের যদি বোরিং লাগে তোমরা বলবা যে স্যার আমার ভালো লাগতেছে না, আমি লিভ নিতে চাই। আমিও শেষ করার ট্রাই করবো দ্রুত। বুঝতে পারছো? তোমরা হচ্ছে এমনিতেই সংখ্যা খুবই কম, তার মধ্যে যদি হচ্ছে তোমরা হুটহাট দেখি, আমি যদি দেখি হুট করে তোমরা ক্লাসে নাই, তখন স্যারের কিন্তু ভালো লাগে না, বুঝছো? কারণ হচ্ছে ধরো একটা ক্লাস নিতে অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছো? টানা এতক্ষণ কথা বলতে হচ্ছে। এই যে আমরা এই লেকচার শিট গুলো রেডি করি তোমাদের জন্য, এগুলা বানাই, তাই না? এগুলা বানানোর পরে যদি দেখি যে আমার লেকচার থেকে পর্যাপ্ত স্টুডেন্ট বেনিফিট পাচ্ছে না, তখন তো আমার কাছে ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। বুঝতে পারছো? কিন্তু তোমাদেরকে যে আমরা ভালো করে বোঝাইতে পারে, এটা কিন্তু আমাদের ভালো লাগে যে স্টুডেন্ট বুঝতে পারতেছে। বুঝতে পারছো? এজন্য তোমরা কেউ যদি যেতে চাও তাহলে আমাকে বলে যাও, আমি বলবো না যে যেও না, লিভ নিবা না, ঠিক আছে? আচ্ছা, আছে হচ্ছে লাইবা আছে, হুমায়রা আছে, মেহজাবিন আছে, মীরা আছে, সামিরা আছে, তাশরিফা আছে, তোফায়েল আছে, হ্যাঁ? আচ্ছা, তোমরা এই 7 জন আছো, সবাই থাকবা প্লিজ, ওকে? চলো আমরা তাহলে দ্রুত সামনে আগাই। অষ্টম অধ্যায়টা হচ্ছে যে ইংরেজের শাসনের সূচনা। আমরা একটু আগে ইংরেজদের কি দেখছিলাম, আমাদের মধ্যযুগের পরাজয়টা দেখছিলাম, এখন সূচনাটা আমরা দেখবো কিভাবে সূচনা হয়েছে। মোটামুটি আমরা জানি, তারপর রিভিশন দিচ্ছি আর কি, জাস্ট একটু মনে করায় দিচ্ছি তোমাদেরকে। 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ, এই সময়টা হচ্ছে তাদের এই সময়টা। হ্যাঁ, ইংরেজ শাসনের যে সময়টা আমরা 200 বছর বললো, এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সরাসরি ইংরেজের শাসন, আর একটা আছে কোম্পানি শাসন আর কি। আচ্ছা দেখো, আমরা সামনে যাই। মূল বিষয় ছিল যে পলাশী যুদ্ধে থেকে আহ পলাশী পরবর্তী, এটা প্লাসি হয়ে গেছে, এটা পলাশী পরবর্তী শাসন আর কি, ঠিক আছে? ইংরেজের ক্ষমতা বিস্তার কিভাবে হয়েছে, দ্বৈত শাসন ব্যবস্থা, তারপরে কোম্পানি শাসনে কিভাবে পরিণত হয়েছে, এবং কোম্পানি শাসনের পরিণতি কি হয়েছে। এরপরে হচ্ছে যে 1857 সালে সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী অবস্থা, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে 100 বছরের ইতিহাস আমরা এখানে দেখবো, ঠিক আছে? ইংরেজের আগমন এবং বাণিজ্য দেখো, যে ইংরেজরা আসছিল কিভাবে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত করে 1600 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি গঠিত কত সালে? 1600 খ্রিস্টাব্দে। আমি তোমাদেরকে একটু আগে ওখানে দেখাইছিলাম যে হচ্ছে মুঘল আমলে, মুঘল আমলটা দেখো, যে মুঘল আমলে মূলত বৈদেশিক বাণিজ্য এই দেশে কি হয়েছিল, বেশি প্রভাব বিস্তার করছিল। এই যে দেখো, মুঘল আমল 1576 থেকে 1717 পর্যন্ত, এই সময়টার মধ্যে কি হয়েছে, বিভিন্ন বৈদেশিকরা এই দেশে আসছে। ঠিক আছে, হ্যাঁ, দ্বৈত শাসনটা আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে মুঘলদের সময়টা ছিল মূলত এই যে 1600 যেটা, এই যে 1600 খ্রিস্টাব্দে, এটা মূলত মুঘলদের শাসনের মধ্যে ছিল আর কি। তো ওই সময়ে কি হয়েছে, ইংরেজ একটা কোম্পানি প্রতিষ্ঠা করে, সেটার নাম কি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, বাংলায় ব্যবসায়িক অনুমতি পান তারা সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে 1615 খ্রিস্টাব্দে, এবং প্রথম কারখানা স্থাপন করে তারা হুগলিতে। সেটা কত, যে 1551 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো? অর্থাৎ তারা অনুমতি পাইছে, তারা ধীরে ধীরে কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই কিন্তু তারা আগাচ্ছে। 1615 সালে হচ্ছে অনুমতি পাইছে, কিন্তু কোম্পানি প্রতিষ্ঠা করছে কত বছর পরে, আরো প্রায় 40 বছর পরে, 40 না আরো বেশি। হ্যাঁ, প্রায় তোমার কত, উম হ্যাঁ, প্রায় 35 থেকে 40 বছর পরে কোম্পানি তারা প্রতিষ্ঠা করছে, এবং ধীরে ধীরে বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করা শুরু করছে। 1700 শতাব্দীতে ইংরেজ, ডাচ, ফরাসি, পর্তুগিজ প্রভৃতি ইউরোপীয় বাংলায় তারা কিন্তু আসছিল, ওকে? আচ্ছা, তাহলে ইংরেজদের আগমনটা দেখছো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রতিষ্ঠা করছে, তারপরে জাহাঙ্গীরের থেকে হচ্ছে অনুমতি পাইছে, তারপরে কি করছে, কোম্পানি প্রতিষ্ঠা করছে, এবং এই কোম্পানির মাধ্যমে তারা ধীরে ধীরে প্রভাব বিস্তার করা শুরু করছে, ওকে? আচ্ছা, তারপরে আসো এই পলাশীর শাসন বা পলাশীর যুদ্ধ 1757 সালে। কারণটা কি ছিল, যে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজের দ্বন্দ্ব শুরু হয়েছিল। ইংরেজের ষড়যন্ত্র এবং বেআইনি দুর্গ নির্মাণ করছিল তারা, রাজস্ব বকেয়া অন্যান্য বাণিজ্য তারা করছিল, অর্থাৎ তারা যেহেতু আগে থেকেই কোম্পানি প্রতিষ্ঠা করে আসছে। এবং তোমাদের কাছে একটা প্রশ্ন, এই যে নবাব সিরাজউদ্দৌলা, তার বয়স কত ছিল বলো তো? নবাব সিরাজউদ্দৌলার বয়স কত ছিল, কেউ কি বলতে পারবা?
নবাব সিরাজউদ্দৌলার বয়স কত ছিল? ওকে, মেহজাবিন বলছে 22। আচ্ছা, আর কেউ? নবাব সিরাজউদ্দৌলার বয়স কত ছিল, আর কেউ বলতে পারবা? কে মেহজাবিনই বলছে শুধু, আর কেউ আছো? তিনি খুবই অল্প বয়সী ছিলেন, হ্যাঁ। 22 থেকে 24 এই ধরনের বয়সে ছিলেন আর কি, হ্যাঁ। 22 বছর তোমরা সবাই বলতেছো। আচ্ছা, 18 বছর না, 22 বছরের মতো আর কি, হ্যাঁ। ইতিহাসে 22 23, হ্যাঁ, 22 থেকে 24 এই রেঞ্জের মধ্যে তার বয়সটা ছিল আর কি, বুঝতে পারছো? অর্থাৎ বয়সে তিনি ছোট ছিলেন, অল্প বয়সী ছিলেন, এবং তার হচ্ছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও কম ছিল, যার কারণে একই সাথে অপরদিকে ইংরেজরা কি ছিল, প্রচুর শক্তিশালী ইতিমধ্যে তারা হয়ে গেছে। কারণ তারা হচ্ছে 1600 সালে কোম্পানি প্রতিষ্ঠা করছে, এবং 1757 সালে, অর্থাৎ তাদের হচ্ছে কোম্পানি প্রতিষ্ঠা করার কত, প্রায় 157 বছর পরে তারা এখানে আসছে, যার কারণে কি তারা ইতিমধ্যে তারা যথেষ্ট পাওয়ারফুল হয়ে গেছে। তো এই যে নবাবের সাথে তাদের দ্বন্দ্বটা শুরু হয়েছে মূলত কি নিয়া, তারা হচ্ছে বিভিন্ন বেআইনি দুর্গ তারা নির্মাণ করা শুরু করে দিছিল, এবং রাজস্ব বকেয়া তারা দিত না, রাজস্ব দিতে চাইতো না, এবং বিভিন্ন অনৈতিক কিংবা হচ্ছে অন্যায় বাণিজ্যে তারা লিপ্ত হয়েছিল। নবাব যখন সেগুলাকে কঠোর হস্তে দমন করতে গেলেন, তখন তাদের সাথে কি বাইদা গেল না, ঠিক আছে। আচ্ছা, যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 সালে পলাশী, ঠিক আছে, পলাশীতে যুদ্ধটা হয়েছিল, এবং পক্ষভুক্ত ছিল সিরাজউদ্দৌলা পরাগ, রবার্ট ক্লাইভ ছিল ষড়যন্ত্রকারী, ছিল মীর জাফর, এগুলো আমরা পরে বলে আসছি। আচ্ছা, পলাশীর যুদ্ধের তাৎপর্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টা খুবই এবং খুবই ভয়াবহ তাৎপর্য আছে এটা, যে একটা ছোট্ট যুদ্ধের মাধ্যমে কি হয়েছে, বাংলার স্বাধীনতার অবসান চিরকালের জন্য ঘটে গেছিল, প্রায় 200 বছরের মতো সময় গেছিল, হ্যাঁ। ইংরেজরা প্রশাসন ও অর্থনীতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়, বাংলা হয়ে ওঠে ব্রিটিশ উপনিবেশের প্রথম ধাপ, ঠিক আছে। এই যে গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে এই বিষয়গুলো, ওকে। আচ্ছা, একটা যুদ্ধ হয়ে পড়ে বক্সারের যুদ্ধ 1764 সালে, অর্থাৎ ইংরেজদের ক্ষমতা দখলের কিছু পরে, প্রায় কত 7 8 বছর পরে বক্সারের যুদ্ধ, একটা যুদ্ধ হয়, যা স্থান ছিল বর্তমানে যে বিহার রাজ্য যেটা, সেখানে। তো প্রত্যক্ষ করেছে ব্রিটিশ সেনা, হেক্টর মনরো বনাম মীর কাসেম, ঠিক আছে, ও সুজাউদ্দিন দৌলা ও মুঘল বাদশাহ শাহ আলম। ফলাফল কি হয়েছে, ইংরেজরা চূড়ান্ত বিজয় অর্জন করছে, এবং 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর হয়, এলাহাবাদ চুক্তি আর কি স্বাক্ষর হয়েছিল। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার ইংরেজদের হাতে চলে যায় ওই সময়টাতে, ঠিক আছে। এই যে দ্বৈত শাসনের কথা বলছিলাম, সম্ভবত হুমায়রা, দ্বৈত ব্যবস্থা এখানে আসছে, যে দ্বৈত শাসনটা হচ্ছে 1765 থেকে 1772 পর্যন্ত, ওই সময়টাতে দ্বৈত শাসন প্রতিষ্ঠাতা হয় রবার্ট ক্লাইভে, সেটা প্রতিষ্ঠা করার পদ্ধতিটা কি ছিল, যে রাজস্ব সংগ্রহের দায়িত্ব ইংরেজদের হাতে দেওয়া হইল, দেওয়ানি যেটা ছিল, প্রশাসন ও বিচার ছিল নবাবদের নামে, ঠিক আছে। বাস্তবে সমস্ত ক্ষমতা ইংরেজদের হাতে কেন্দ্রীভূত হয়। ফলাফল, আচ্ছা, ওরা একটা টেকনিক খাটাইছে আর কি, যে প্রশাসনিক কাজগুলো আমরা করব, সেখানে বিচারের কাজগুলা কারা করবে, তোমার হয়েছে নবাবরা করবে মূলত। এতে যেটা হইলো টেকনিক্যালি হচ্ছে কি, নবাবরা যেহেতু দুর্বল, তো প্রশাসনে যখন তারা আকাম কুকাম করে যাই করছিল ওখানে, তোমার বিচারপতি বিচার করতে পারবে না, এটা জেনেই তারা কি এরকম এটা কৌশল তারা নিয়েছিল। বাস্তবে সমস্ত ক্ষমতা ইংরেজের হাতে ছিল, ফলে কি হয়েছে, রাজস্ব শোষণ হয়েছে, কৃষক ও সাধারণ মানুষ দরিদ্রের শিকার হয়েছে, বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল 1770, যেটা হচ্ছে 76-এর মনান্তরে, এইটা আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে যে এই যে শাসন ব্যবস্থাকে ভাগ করে ফেলা আর কি, বুঝছো? দ্বৈত শাসন ব্যবস্থাটা একটা হচ্ছে প্রশাসনিক ভবনকে আলাদা করে ফেলা, আর হচ্ছে বিচারিক বিভাগকে আলাদা করে ফেলা আর কি, এবং সেটার দুইটা কর্তৃপক্ষ থাকা। এমনিও এখনো আলাদা আছে, কিন্তু কি নাই, কর্তৃপক্ষ মূলত একটাই, কিন্তু ওখানে কি দুইটা ছিল কর্তৃপক্ষ মূলত, ঠিক আছে। আচ্ছা, দ্বৈত শাসন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? হুমায়রা বোধহয় প্রশ্নটা করছিলা, তুমি কি বুঝতে পারছো দ্বৈত শাসন?
আচ্ছা, দ্বৈত শাসন। ওকে, ঠিক আছে। তাহলে দ্বৈত শাসন হচ্ছে কি? সহজ কথা হচ্ছে যে শাসন ব্যবস্থা সেটাকে তারা কি করছে, মূল ক্ষমতা তাদের হাতে রাইখা বাহ্যিক ভাবে এটা নবাবদের হাতে রেখে দিছে, যেন কোনো দুষ্টতি তাদেরকে না পায়, এইরকম শাসন ব্যবস্থা, বুঝছো? আচ্ছা, এখন আসা যে কোম্পানির শাসন ব্যবস্থাটা কবে শুরু হয়েছে, যে 1772 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, হ্যাঁ। এবং সেখানে হচ্ছে ওয়ারেন হেস্টিংস একজন ছিল, সে হচ্ছে প্রথম গভর্নর জেনারেল নির্বাচিত হয়েছিল। দ্বৈত শাসন বিলুপ্ত করে সরাসরি শাসন ব্যবস্থা সে চালু করছিল। কালেক্টর নিয়োগ দিল, রাজস্ব ব্যবস্থা সংস্কার করলো, বাংলাকে সে প্রশাসন পুনর্গঠন করলো। অর্থাৎ এই যে ওয়ারেন হেস্টিং মোটামুটি কাজ করছে, শোষণ করলেও কি এদেশের জন্য টুকটাক কিছু কাজ সে করেছে। আরেকজন ছিল কর্নওয়ালিস, সে হচ্ছে 1793 খ্রিস্টাব্দে স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে। এর মাধ্যমে কি হয়েছে, জমিদারদের রাজস্ব আদায় স্থায়ী দায়িত্ব দেন, ফলাফল কৃষক দুর্দশা ও শোষণ বাড়তে থাকে। ঠিক আছে, অর্থাৎ জমিদারদের কাছে কি স্থায়ীভাবে কি ক্ষমতা দিয়ে দিছে, এতে কি হয়েছে, তোমার স্থানীয় কৃষকরা কি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওকে, আচ্ছা। তারপরে আসো ওএলএলসি, শেখ সহায়ক জোট নীতি প্রবর্তন করছিল, এবং ভারতীয় রাজ্যগুলো স্বাধীনতা সীমিত হয়। আচ্ছা, সে হচ্ছে একটা নীতির কথা বলছো আর কি, যে সহায়ক জোট নীতি, হ্যাঁ। এবং এর মাধ্যমে যেটা হয়েছে যে ভারতের রাজ্যগুলো কি স্বাধীনতা সীমিত হয়ে গেছিল। ওকে, আচ্ছা। তারপরে আসো যে বাংলা ইংরেজ শাসনের প্রভাবটা কি ছিল, প্রশাসন প্রবণতা, যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কাঠামো গড়ে উঠছিল, এটা একটা ভালো দিক ছিল। দুই নাম্বারটা ছিল আধুনিক বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা চালু হয়েছিল। তিন নাম্বার তারপরে অর্থনৈতিক প্রভাবটা ছিল রাজ্য শাসন, শোষণ ও বাণিজ্য একচেটিয়া নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয়, দেশীয় শিল্প বাণিজ্য ধ্বংস হয়ে যায়, বাংলার ঐতিহ্যবাহী কাপড় শিল্পের অবনতি হয়। বিশেষ করে যেটা আমাদের বিশ্ববিখ্যাত একটি কাপড় ছিল মসলিন কাপড়, সেটা তারা কি করে, ধ্বংস করে ফেলে আর কি। ওকে, তারপরে আসো সামাজিক ও শিক্ষাগত প্রভাব কেমন ছিল। পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারা সূচনা হয়, ইংরেজি শিক্ষা প্রচলন হয়, নতুন মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল। ঠিক আছে, আচ্ছা। 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটটা যদি তোমরা দেখে দেখো, যে কোম্পানি শাসনের বিচার, ধর্মীয় হস্তক্ষেপ ও সামরিক অসন্তোষ, অসন্তোষ, এই বিদ্রোহের মাধ্যমে কোম্পানির শাসনের ভিত্তি নড়ে যায়, এবং 1857 সালে ব্রিটিশ সরকার সরাসরি শাসনভার গ্রহণ করতে শাসনভার গ্রহণ করে ফেলে। বুঝছো, সিপাহী বিদ্রোহটা এত কি হয়েছিল আর কি। ওকে, আচ্ছা। এখানে হচ্ছে পুরা অধ্যায়ের সংক্ষিপ্ত সারসংক্ষেপ গুলো এখানে দেওয়া আছে টাইম বাউন্ডে, দেখে নিবা। এবং কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, 6টা প্রশ্ন এখানেও দেওয়া আছে। এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি। 6টা প্রশ্ন আছে না, যে কোনো 5টা প্রশ্ন তোমরা লিখবে, একটা প্রশ্ন ছাড় দিয়ে দিও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কি লাস্টের অধ্যায়, যেটা 10 নম্বর অধ্যায়, সেই অধ্যায়ে চলে যাব, নাকি তোমরা 5 মিনিট একটু ব্রেক চাইতেছো বলো তো? আমরা কি 5 মিনিট একটু ব্রেক নিব, নিয়ে তারপরে ওই অধ্যায়ে যাব, নাকি এখনই শুরু করে দিব? একটু ব্রেক, আমারও মন চাচ্ছে যে একটু ব্রেক দিলে হয়তো ভালো হবে। আমারও হচ্ছে বোরিং লাগতেছে, তোমাদেরও ভালো হবে আর কি, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে এখন বাজে হচ্ছে 6টা 51, হ্যাঁ। আমরা হচ্ছে আহ 6টা 57-তে শুরু করে দিব, বুঝছো? মাঝখানে পরে আবার হয়তো আরেকটু না, আরেকটু ব্রেক নিতে হবে না, ইনশাল্লাহ আমরা এর মধ্যে শেষ করে দেবো। তাহলে আমরা 7টায় শুরু করি, হ্যাঁ। আমরা 9 মিনিটের ব্রেক নিলাম, ঠিক 7টায় আমরা আবার শুরু করে দেব। তোমরা কেউই কিন্তু লিভ নিবা না, দ্রুত আবার সময় মতো জয়েন করে ফেলবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? চলো তাহলে আমরা দেখছিলাম যে এই যে ইংরেজদের আমলে যে সমস্যা না, যে আন্দোলনগুলা হয়েছিল, স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনগুলো দেখবো। যে প্রথম আন্দোলনের মূল বিষয় হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে সে যে প্রতিরোধ এবং বিদ্রোহ হয়েছিল সেগুলা, জাতীয়তাবাদের উত্থান হয়েছিল, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, স্বদেশী আন্দোলন হয়েছিল, স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকাটাও ছিল। ঠিক আছে,
আচ্ছা, প্রথম প্রতিরোধ আন্দোলন দেখো কখন শুরু হয়, যে 1757 থেকে, 1857 থেকে 1875 পর্যন্ত। ওই সময়টাতে কি হয়েছিল, প্রথম কি, যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ এর আগের প্রায়, অর্থাৎ আমরা জানি যে ইংরেজরা 1757 সালে কিন্তু ক্ষমতা দখল করছে। তো 1757 থেকে 1857 পর্যন্ত, অর্থাৎ প্রথম 100 বছরে তেমন আন্দোলন কিন্তু গড়ে ওঠে নাই। 100 বছর যাওয়ার পরে 1857 সালে কি হয়েছে, প্রথমে সিপাহী বিদ্রোহটা হয়েছে, হ্যাঁ, ইংরেজদের বিরুদ্ধে প্রথম বৃহৎ সশস্ত্র বিদ্রোহ হয়। তারপরে বাংলার অংশগ্রহণ সীমিত হলেও দেশব্যাপী এর প্রভাবটা পড়ছিল। ফলে কি হয়েছে, কোম্পানির শাসনের অবসান হয়েছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা শোষণ করছিল সেটার অবসান ঘটে কি হইলো, সরাসরি কি করলো, সরাসরি ব্রিটিশ সরকার শাসনভার গ্রহণ করলো। তারপরে একটা বিদ্রোহ হয়েছিল, সেটা কি, নীল চাষী, অর্থাৎ নীল চাষ যারা করতো, নীল চাষী যারা ছিল তারা একটা বিদ্রোহ করলো। এটা হচ্ছে 1859 থেকে 1860, 1 বছর বা 2 বছর সময়কালে সেটা করছিল। নব অধ্যায় তো বোধহয় শেষ করে ফেলছে, হ্যাঁ বুঝছো, নবম অধ্যায়টা শেষ করে ফেলছি বোধহয় গত ক্লাসেই। হ্যাঁ, ওইটা লেকচার শিটটা দিয়ে দিব না আর কি তোমাদেরকে, বুঝছো। এই ইতিহাসের উপর যতগুলো রিভিশন ক্লাস হচ্ছে, আমি আজকেরটা সহ বাকি সবগুলো তোমাদেরকে দিয়ে দিব না, ওগুলো একটু দেখে নিও, বুঝছো হুমায়রা। আচ্ছা, তাহলে নীল চাষিরা হচ্ছে একটা বিদ্রোহ করছিল, সেটা হচ্ছে 1860 সালের দিকে। নীল চাষের শোষণ অন্যায়ের বিরুদ্ধে তারা কৃষকদের বিদ্রোহ করে। নেতৃত্ব ছিল বিশু বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুইজন ছিল। স্থান ছিল নদিয়া, যশোর, ফরিদপুর, রাজশাহী অঞ্চলে এই কিগুলা হয়েছিল, ওকে। আচ্ছা, এর ফলাফল কি হয়েছিল, যে সরকার নীল কমিশন গঠন করে এবং চাষ বাধ্যতামূলক বন্ধ করে দেয়, বুঝতে পারছো। অর্থাৎ ইংরেজরা ছিল তোমার ঘাট তেরা জাতি, এদের বিরুদ্ধে উল্টাপাল্টা করলে ওরা একদম গুড়ায় মাইরা ফেলতো। তো নীল চাষ কমিশন গঠন, নীল কমিটি গঠন করছে, করে কি করছে, যে বাধ্যতামূলক ভাবে বন্ধ কইরা ফেলছে, যে এটা যদি করে তাহলে কি হবে, তোমার হচ্ছে শাস্তি দিবে। তারপরে যুদ্ধটা হইলো বা বিদ্রোহ হইলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। অর্থাৎ তোমার হচ্ছে ফকির সন্ন্যাসী যারা আধ্যাত্মিক লেভেলে মানুষ যারা থাকে আর কি, বুঝতে পারছো, অর্থাৎ পীর বুজুর্গ যারা আছে ওরা আর কি। ফকির হচ্ছে তোমার হচ্ছে মানে মুসলিমদের মধ্যে যারা হচ্ছে সংসার ত্যাগী যারা ছিল তারা, আধ্যাত্মিক লেভেলে মানুষ যারা ছিল, আর হিন্দুদের মধ্যেও একটা গ্রুপ থাকে যারা সংসার থেকে, এরা, এদেরকে সন্ন্যাসী বলা হয়। এরা দুইটা গ্রুপ মিলে কি করছে, সন্ন্যাসী বিদ্রোহ করছে এবং ইংরেজের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে হিন্দু মুসলিম সন্ন্যাসীদের বিদ্রোহ হয়। নেতৃত্বে মজনু শাহ এবং ভাওয়ানি, মজনু শাহ ছিলেন ফকিরদের পক্ষ থেকে, এবং ভাওয়ানি শাহ ছিলেন কি, ভাওয়ানি পাঠক ছিল, ভাউনি পাঠক ছিল কার পক্ষ থেকে, সন্ন্যাসীদের পক্ষ থেকে। এই নেতৃত্ব তারা ওখানে দিয়েছিল, ঠিক। এবং এটি ইংরেজ বিরোধী প্রাথমিক প্রতিরোধ আন্দোলন হিসেবে গণ্য করা হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো যে এর মাধ্যমে একটা জাতীয়তাবাদের উত্থান কিন্তু আবার হয়েছিল, ঠিক আছে। সেটা কি, যে পশ্চিমা যে শিক্ষা, সংবাদপত্র, মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে জাতীয়তা চেতনার একটা বিকাশ ঘটায়। হ্যাঁ, প্রধান সংগঠন ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, একটা রাজনৈতিক দল গঠন হইল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেটা কত, 1885 খ্রিস্টাব্দে সেটা গঠন হয়েছিল। তারপরে, এবং এইটা হচ্ছে ধীরে ধীরে জাতীয়তাবাদ চেতনাটা কিংবা বাংলা যে জাতীয়তাবাদ আছে সেটাকে ধারণ করে কি ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়াইয়া দিতে শুরু করলো, মানুষকে রাজনৈতিক ভাবে সচেতন করতে শুরু করলো, বুঝছো। তারপরে কি হইলো, যে বাংলা জাতীয় রাজনীতি কেন্দ্র হয়ে উঠলো। তারপরে বাংলা উল্লেখযোগ্য বাঙালি নেতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নবগোপাল মিত্র, তারপরে রাজনারায়ণ বসু। এরা হচ্ছে কি ওই সময়ে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠলেন, কিংবা হচ্ছে বাঙালি বা ওই যে কংগ্রেসের নেতা হয়ে উঠলেন আর কি, ঠিক আছে। তারপর দেখো উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটছিল বঙ্গভঙ্গ নামে, অর্থাৎ যে বাংলা যেটা আছে, বাংলা বলতে শুধু বাংলাদেশ না আর কি, বুঝছো, অর্থাৎ বঙ্গ যে অঞ্চলটা আছে, লাইক হচ্ছে এই যে পূর্ববঙ্গ, ইন্ডিয়া, ভারতের পশ্চিমবঙ্গে সবকিছু মিলাই আর কি, হ্যাঁ। তো বঙ্গভঙ্গটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে হয়েছিল। গভর্নর লর্ড কার্জন বাংলাকে ভাগ করছিল, পূর্ব বাংলা ও আসাম নামে একটা ছিল, আরেকটা ছিল কি পশ্চিমবঙ্গ বা কলকাতা। এটাকে এটাকে বলা হয় বঙ্গভঙ্গ।
এবং এর উদ্দেশ্য ছিল ডিভাইড অ্যান্ড রুল। অর্থাৎ এরা দেখলো কি যে এই যে তোমার হচ্ছে উপমহাদেশের মানুষ যারা আছে হিন্দু মুসলিমরা এক হয়ে যাইতেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। যার কারণে এরা কি করলো যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলো, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করলো, হিন্দু মুসলিমদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করলো। এই ডিভাইড এন্ড রুল একটা উদ্দেশ্য নিয়ে তারা কি করছে, বঙ্গকে ভঙ্গ করে দুইটা অঞ্চল বানিয়ে তারা ফেললো। এর ফলে কি হইলো যে বাংলাভাষীর তীব্র বিরোধিতা শুরু হয়। তোমরা জানো যে এটা নিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে প্রচুর বিরোধিতা করছিল, এবং রবীন্দ্রনাথের যে নাইট উপাধি যারা ইংরেজরা দিয়েছিল সেটা তিনি হচ্ছে এখান থেকে হচ্ছে সেটাকে প্রত্যাখ্যান করে ফেলছিল, যে এটা সে নিবে না, এরকম একটা কথা বলে ফেলছে। হ্যাঁ, এবং এই যে বঙ্গভঙ্গ হইলো, এটার কারণে কি বিভিন্ন আন্দোলন হয়ে উঠছিল, বঙ্গ বিরোধী আন্দোলন। এবং এই আন্দোলনটা আবার কি স্বদেশী আন্দোলনের রূপ নিয়েছিল, ঠিক আছে, দেখো কি। এবং সেটা হচ্ছে 1905 সালে যেহেতু বঙ্গভঙ্গ হয়েছিল, এই সেম আন্দোলনটা কি 1911 সালে, অর্থাৎ 6-7 বছর চলতে থাকে। বঙ্গ বিরোধী আন্দোলন কি দেখো নেতৃত্ব দিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, তারপরে বিপিন চন্দ্র পাল প্রমুখ, এরা হচ্ছে নেতৃত্ব দিয়েছিল। তারপরে স্লোগান ছিল বন্দে মাতারাম, তারা একটা স্লোগান দিয়েছিল বন্দে মাতারাম নামে। গণ অভ্যুত্থান, ভিক্ষু বর্জন ও দেশীয় পণ্যের ব্যবহার শুরু হয়। এর ফলে কি হয়েছিল, অর্থাৎ যে দেশের প্রতি একটা মায়াকে নিয়ে হচ্ছে তারা এই আন্দোলন গড়ে তুলেছিল। যার কারণে বিদেশি পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করা যে একটা ডাক আসছে, সেটা মানুষের সাড়া দিতে শুরু করে। যার ফলে কি হয়েছে, 1911 সালে যায়া ইংরেজরা এই যে বঙ্গভঙ্গ এটা করছিল সেটা কি করতে, বাতিল করতে বাধ্য হয়, বুঝছো। অর্থাৎ আন্দোলনটা এখন ধীরে ধীরে মানে অন্যদিকে মোড় নেওয়া শুরু হয়েছে। তোমরা এর আগেও দেখে আসলে যে নীল চাষিরা যখন প্রতিবাদ করছিল, সেখানে কি নীল চাষ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। এটা 1900 সালের আগ পর্যন্ত, কিন্তু 1900 সালের পর থেকে বঙ্গভঙ্গ থেকে কি আন্দোলনের মোড়টা ঘুরে যাইতে থাকে, আন্দোলনগুলো সফল হইতে শুরু হয় আর কি, বা শিক্ষিত মধ্যবিত্ত একটি জাতি তৈরি হয়, সচেতন জাতি তৈরি হয়, যার মাধ্যমে কি হয়েছে আন্দোলনটা ধীরে ধীরে তোমার হচ্ছে আহ আমি ছিলাম ক্লাসে, আমার মোবাইল ডাটা দিয়ে কানেক্ট ছিলাম। আচ্ছা, তাহলে বলছিলাম যে এই 1900 সালের পর থেকে কি হয়েছিল তোমার, কি বলে, 1900 সালের পর থেকে এই আন্দোলনগুলো কি ঘুরে যেতে শুরু করলো, ইংরেজরা হারা শুরু করলো, প্রত্যক্ষ পরোক্ষভাবে পরাজয় করা শুরু করলো। হ্যাঁ, ভাউনি, ওকে, ঠিক আছে লাইবা। ওই যে ভাউনি বলছিলাম ওটা হচ্ছে ভবানী হবে, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে কারেকশন করে দেওয়ার জন্য। আচ্ছা, অনুজ পার্সি, বাবা ভালো আছি, তুমি অনেক দিন পরে আসছো। কত পৃষ্ঠা বলতে 3টা অধ্যায় আমরা পড়াচ্ছি, 3টা অধ্যায় 6, 8 এবং 10। এখন আমাদের 10 নম্বর অধ্যায়ে ক্লাস চলছে ইতিহাসের। হ্যাঁ, আমরা হচ্ছে আহ ইংরেজদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে আছি, তার মধ্যে বঙ্গভঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন, এই যে একটা আন্দোলনে হচ্ছে বাঙালিরা বিজয় অর্জন করলো, সেখান থেকে কি হয়েছে, ধীরে ধীরে মানুষের আশা জাগতে শুরু হইলো। তারপরে স্বদেশী আন্দোলনে গড়ে উঠলো, বিদেশি পণ্য বর্জন, দেশীয় শিল্প গঠন, জাতীয় শিক্ষা প্রসার, এই বিষয়গুলো শুরু হয়েছে। স্বদেশী ব্যাংক প্রতিষ্ঠা, স্কুল কারখানা প্রতিষ্ঠা, আর মানুষের মধ্যে কি একটা নতুন আগ্রহ শুরু হয়েছে যে না, আমাদেরকে স্বনির্ভর হতে হবে, আমাদের নিজস্ব ব্যাংকিং সিস্টেম লাগবে, নিজস্ব স্কুলিং সিস্টেম লাগবে, কল কারখানা যা আছে সবকিছুকে আমাদের নিজস্ব লাগবে, ওকে। এবং নারী ও ছাত্রদের কি হয়েছে, সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনগুলোর মধ্যে বাড়তে শুরু করলো। এবং এটি ছিল বাংলার প্রথম গণভিত্তিক জাতীয় আন্দোলন। অর্থাৎ এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে আমরা যদি হচ্ছে 1952 সালের দিকে আসি, অর্থাৎ তোমার হচ্ছে পাকিস্তানের সময় যখন আসি, ওই সময় তোমরা দেখবা যে ভাষা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল আমাদের 1947 সালে বলা চলে। সেই আন্দোলনটাই কি এক সময় আমাদের 1952 সালে হচ্ছে
স্বাধীন ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ হইলো, ভাষা আন্দোলন হইলো, ওখানে হচ্ছে অনেক শহীদ করা হইলো। ওখান থেকে মানুষের কি একটা চেতনা জাগ্রত হলো যে পাকিস্তানিদের মধ্যে আমাদের পাকিস্তানিদের সাথে কি আমাদের থাকা যাবে না, ঠিক আছে। এইরকমই হচ্ছে 1905 সালে যখন বঙ্গভঙ্গটা হইলো, ওইটা 1911 সাল পর্যন্ত সে আন্দোলনটা চলছে। এর আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে কি একটা জাতীয়তাবোধ তৈরি হয়ে গেছে, একটা স্বদেশবোধ তৈরি হয়ে গেছে, ওকে। আচ্ছা, এবং এখানে আরেকটা বিষয় ছিল যে বঙ্গীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণ আরেকটা শুরু হইলো। আগের যেটা দেখছিলাম ওটা ছিল মূলত হিন্দু কেন্দ্রিক আর কি, এবং মুসলমানরা মনে করলো কি যে না, আমাদেরও রাজনৈতিক প্রভাব দরকার আছে, রাজনৈতিকভাবে আমাদেরকে অবদান রাখতে হবে। সেখান থেকে কি হইলো যে একটি রাজনৈতিক সংগঠন গঠন করা হইলো, যেটা মুসলিম লীগ ছিল। 1906 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকায়, ওকে। প্রতিষ্ঠার নেতা ছিলেন স্যার সলিমুল্লাহ, নওয়াব আলী চৌধুরী এবং আগা খান প্রমুখ। এরা ছিলেন মূলত কি এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য বা প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন তারা। উদ্দেশ্য ছিল কি যে মুসলমানদের অধিকার রক্ষা, রাজনৈতিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করা। তারপরে বঙ্গীয় মুসলমান যারা ছিল তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শুরু করে দিল, ওকে। আচ্ছা, তারপরে আসো যে অসহযোগ ও খেলাফত আন্দোলন। এই ইংরেজ বিরোধী আন্দোলনগুলোর মধ্যে এইটা এই দুটি খুবই অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আর কি, বুঝছো। অসহযোগ আন্দোলনটা কি, গান্ধীজি, মহাত্মা গান্ধীর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। এই গান্ধীজি তার একটা নেতৃত্ব দিলেন, তিনি অসহযোগ আন্দোলন ডাক দিলেন। বাংলায় হচ্ছে নেতা ছিল হচ্ছে চিত্তরঞ্জন দাস, তিনি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। উদ্দেশ্য ছিল ইংরেজের সঙ্গে সব ধরনের সহযোগিতা প্রত্যাহার করা, বুঝছো, এটা নাম ছিল অসহযোগ আন্দোলন। অর্থাৎ ইংরেজদের অফিসে যারা কাজ করবে সব ধরনের সম্পর্ক, সব ধরনের সহযোগিতা প্রত্যাহার করে অসহযোগ আন্দোলনের তিনি ডাক দিয়েছিলেন, ওকে। এবং জনগণ কিন্তু সেই আন্দোলনে প্রচুর সাড়া দিয়েছিল। ফলাফলটা কি হয়েছে যে এই যে জাতীয়তাবোধ যে চেতনা যেটা, সেটা কি জনগণের মধ্যে আরো বেশি জাগ্রত হয়েছে, ওকে। তারপরে আসলে খেলাফত আন্দোলন, এটাও অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী মুসলমানদের ধর্মীয় অধিকার রক্ষা। বাংলায় নেতা ছিলেন মৌলানা আকরাম খাঁ, যিনি খেলাফত কমিটি প্রতিষ্ঠা করছিলেন, এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসাবেও এটা কি দেখা দিয়েছিল আর কি। অর্থাৎ খেলাফত আন্দোলন যেটা মুসলমান দ্বারা শুরু হইল, সেখানে অনেক হিন্দুরা সেখানে অংশগ্রহণ করেছিল। তারপরে আমরা একদমই শেষের দিকে চলে আসছি, দেখো আছে তোমার হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। সেটা 1908 থেকে 1935 সাল পর্যন্ত কন্টিনিউ হইতে থাকে, এবং কয়েকটি সংগঠন আছে। বিপ্লবী সংগঠন ছিল যুগান্তর, তারপরে অনুশীলন সমিতি, তারপরে মুক্তি, এটা মুক্তি সংঘ মনে হয়, মুক্তি লেখছে, মুক্তি সংঘ হবে আর কি, হ্যাঁ। প্রধান বিপ্লবী যারা ছিল বাঘা যতীন, হ্যাঁ, তারপরে ক্ষুদিরাম বসু, প্রফুল্লচন্দ্র ও কি প্রীতিলতা ওয়াদ্দেদার। এই মানুষগুলো প্রচন্ড সাহসী ছিল, এবং এরা ছিল প্রান্তিক পর্যায়ের মানুষ, বুঝছো, অর্থাৎ সমাজের একদম বলা ছিল অবহেলিত টাইপের মানুষ এরা ছিল আর কি। এরা কি করছে, বিভিন্ন ধরনের তোমার সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়ে আন্দোলন শুরু করে দিছে। এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল দেখো, যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে বাংলাকে কি করা, স্বাধীন করতে হবে। 1930 সালে চট্টগ্রামে অস্ত্রাগার দখল অভিযান চালায় সূর্য সেন নেতৃত্বে। অর্থাৎ ব্রিটিশদের যে অস্ত্রাগার যেটা ছিল সেটা তিনি কি লুট কইরা দখল কইরা ফালাই দিছিল এই মাস্টারদা সূর্য সেন, ওকে। আচ্ছা, তো এই বিপ্লবীরা হচ্ছে ওই সময় খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যাদের হচ্ছে এখনো তারা ইতিহাসে অমর হয়ে আছেন, হ্যাঁ। যদিও তাদের মতো এখন মানুষ কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে খুব কমই আছে, ওকে। আচ্ছা, কংগ্রেস, লীগ ও নতুন রাজনীতি কিভাবে শুরু হয় দেখো। 1935 থেকে 1947 সাল, এই সময়টাতে কি হয়েছে দেখো। 1935 সালে ভারত শাসন আইন পাস হয়, হ্যাঁ, এবং নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক সরকার গঠিত হয়। বঙ্গীয় মুসলিম লীগের নবজাগরণ ঘটে। নেতা হন এ ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। 1940 সালে লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এটা হচ্ছে সোহরাওয়ার্দী দিয়েছিলেন, হ্যাঁ। 10 নম্বর হচ্ছে ভারত বিভাগ হয়, বাংলাদেশ স্বাধীনতার বীজ বপন হয়। অর্থাৎ এই যে ভারত থেকে বাংলাদেশ পাকিস্তানের অংশ হইলেও কি, এটার মাধ্যমে বাংলাদেশের মূলত স্বাধীনতার বীজ বপনটা শুরু হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীন হয়,
এবং ভারত পাকিস্তানের বিভক্ত হয়ে যায়। পূর্ব বাংলাতে হচ্ছে বাংলা পূর্ব বাংলা ছিল, আর পশ্চিম বাংলা ছিল মূলত ভারতে। অর্থাৎ বাংলার যে অঞ্চল যেটা ছিল সেটাকে দুইটা ভাগ করে একটা ভাগকে পাকিস্তানের সাথে দেওয়া হয়, আর একটা ভাগকে কি ভারতের সাথে, বর্তমান পশ্চিমবঙ্গ যেটা সেখানে দেওয়া হয়, বুঝছো তো? হুম। এভাবে মূলত বাংলার স্বাধিকার আন্দোলন উপমহাদেশের স্বাধীনতার পরিণতিতে ঘটেছিল আর কি। হ্যাঁ? এখানে তোমার পুরা অধ্যায়ের হচ্ছে টাইম লাইনটা সবকিছু দেওয়া আছে, এগুলো আমি আর যাচ্ছি না। এখানেও 6টা প্রশ্ন দেওয়া আছে। তোমরা নীল চাষী বিদ্রোহের কারণ কি ছিল, বঙ্গবন্ধু আন্দোলনের ফলাফল কি ছিল, মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম। হ্যাঁ, আচ্ছা। এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে 15টা প্রশ্ন দেই, তাহলে কি তো মানে 3টা অধ্যায় থেকে 5টা করে প্রশ্ন দিলে কি তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে? 5টা করে দিব নাকি হচ্ছে 3টা করে দিব বলো তো? প্রত্যেকটা এই লেকচার শিট আমি তোমাদেরকে দিয়ে দিব। প্রত্যেকটা অধ্যায়ের শেষে এরকম এক্সাম ফোকাস সংক্ষিপ্ত প্রশ্ন আছে। হ্যাঁ, 6টা করে প্রশ্ন দেওয়া আছে। তোমরা, আমি বলছিলাম আগে 5টা করে লিখবা। ঠিক আছে, 5টা করে দিচ্ছে। আর আমি বলছে 5টা দিতে। আহ আর একজন কি বলছে, হুমায়রাও বলছে হ্যাঁ 5টা করেই দাও, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি 5টা করে দিলাম। হুমায়রা বলছে আমার যেটা ভালো মনে হয় 5টা করে দিলাম, কারণ এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই টপিক সংক্রান্তই প্রশ্ন আসে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এজন্য তোমরা 3টা অধ্যায় থেকে 6টা করে প্রশ্ন দেওয়া আছে। যে কোনো 5টা প্রশ্ন লিখে হচ্ছে তোমরা কালকে মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবা, ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেকের উত্তরগুলা দেখবো ইনশাআল্লাহ, এবং রেসপন্স করব। ঠিক আছে, সবাই সেগুলা লিখবা আর কি। হ্যাঁ, আর আমি হচ্ছে লেকচার শিটটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে। আর আজকে হচ্ছে আমাদের রিভিশন ক্লাস অফিসিয়ালি শেষ বলে দিলাম। তারপরেও যদি তোমাদের এই ইতিহাসের আর কি, ইতিহাসের রিভিশন ক্লাসটা শেষ, বাকিগুলো আছে। তোমাদের পৌরনীতি আছে, বাকিগুলো আছে। সেগুলো পৌরনীতি, ওই যে তোমার ভূগোল, ভূগোলটা বিশেষ করে আছে। সেগুলা যেগুলা বাকি আছে আমি কভার করে দিব। তো ক্লাস যেগুলাতে হয় না সেগুলাতে তোমাদের সমস্যা থাকলে তোমরা স্যারকে বইলো, ইনশাল্লাহ স্যারে শেষ করে দেওয়া, তোমাদেরকে বুঝা দেওয়া ট্রাই করবো, ঠিক আছে? তাহলে তোমাদের কিছু বলার আছে? মিষ্টি কবে খাওয়া? দেন সেটা মিষ্টি তোমরা কবে খেতে যাও বলো তো? মিষ্টি অর্থনীতির ক্লাসে তো তোমরা জয়েন করো না বাবা। তোমরা তো, আমি 2 দিন ক্লাস নিলাম, একজন দুইজন আসে, তাও আসে না, পরে আমি রেকর্ড দিয়ে দিলাম আর কি, বুঝছো? আমি সম্ভবত রেকর্ড দিয়ে দিব ক্লাসগুলা। রেকর্ড দিয়ে লেকচার শিটে তোমাদেরকে দিয়ে দিব না আর কি, কারণ একজনেও যদি ক্লাসে আসে না তো আমি ক্লাস কাদেরকে নিব, বুঝছো? হ্যাঁ, তার শিবারও সেম কথা, এটাই বললাম আমি। হুম। আচ্ছা, টেস্ট পরীক্ষার জন্য হচ্ছে সাজেশন, আমরা রেডি করছি, তোমরা হয়তো শীঘ্রই পেয়ে যাবে আর কি, বুঝছো? টেনশনের কিছু নাই। আপাতত যেগুলা দিচ্ছি ওগুলা থেকেই প্রশ্ন, মানে একটা অধ্যায় থেকে তোমার মেইন পয়েন্ট গুলাই তো আমরা কভার করে দিচ্ছি, আসলে এখান থেকে চলে আসবে। তারপরে স্পেসিফিকলি টেস্ট পেপার আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বই থেকে দিব আর কি, বুঝছো? একটু সময় হতে লাগবে, অল্প কয়েকদিনের মধ্যে হয়তো দিয়ে দিব, টেনশনের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে মিষ্টি খেতে চেয়েছো তারা হচ্ছে কারা জানি চাইলা? উম আচ্ছা, যারা হচ্ছে মিষ্টি খেতে চেয়েছো তারা হচ্ছে স্যারের পক্ষ থেকে নিজ দায়িত্বে মিষ্টি খেয়ে নিও আপাতত। আর পরে যদি কখনো তোমাদের সাথে ট্যুরে টুরে কোথাও যাওয়া টাওয়া হয় ইনশাল্লাহ, পরে স্যারে অনেক স্পেশাল মিষ্টি সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, তার থেকে বড় জিনিস হচ্ছে তোমরা সবাই স্যারের জন্য দোয়া কইরো। ঠিক আছে, বিকাশে পাঠায় দিব মিষ্টি। তুমি হচ্ছে বিকাশ নাম্বার দিও স্যারকে পার্সোনালি, অবশ্যই বিকাশে মিষ্টি পাঠায় দিব। এবং হচ্ছে মিষ্টির সাথে হচ্ছে আর কি পাঠানো যাবে, সবকিছু পাঠায় দিব। আর হচ্ছে তোমরাও আরেকটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে নিজেদের পক্ষ থেকে মিষ্টি খাইয়া স্যারকে ছবি তুলা পাঠায় যে স্যার মিষ্টি খাইছি আমরা, সেটাও করতে পারো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো সাজেশন, এনিথিং কিছু বলতে চাও? মিউট করে, আনমিউট করে, কিংবা চ্যাট বক্সে। আচ্ছা, তাশরিফা আল্লাহ হাফেজ বলছে, ওয়ালাইকুম আসসালাম তাশরিফা। ওকে, ঠিক আছে। ঠিক আছে লাইবা, অন্য পাশে।
হ্যাঁ, ক্লাস হবে। ক্লাস হবে অনুজ, ক্লাস বন্ধ হবে না। আমি বলছি যে ইতিহাসের ক্লাসগুলা, ইতিহাসের যে রিভিশন ক্লাস, যেটা এটা আমি শেষ করে ফেলছি, জাস্ট এইটা বলছি আর কি, বুঝছো? ক্লাস হবে না সেটা বলি নাই। আমি বলছি তোমাদের থেকে হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা ফরম নিয়েছিলাম, ফরমের মধ্যে রেসপন্স নিয়েছিলাম যে কোন কোন অধ্যায়ে তোমাদের সমস্যা আছে সেগুলো কভার করে দিব, তো সেটা আমি কভার করে দিয়ে ফেলছি, এইটা বলছি আর কি, বুঝছো? অন্যান্য ক্লাসগুলো তো হবে, ক্লাস মিস হবে না বা ক্লাস বন্ধ থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। কালকেই হয়তো ভূগোল তোমাদের ক্লাস হবে, ওয়ালাইকুম আসসালাম। সেই ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখানে ভালো থেকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, 9 চ্যাপ্টার দিবনে যার যেটা লাগবে আমাকে একটু আহ, লিখে রাখিও আর কি, আমাকে মেসেজ পাঠায় রাখো। আমার তো ধরো অনেকে বলছো তো মনে থাকবে না, বুঝছো? যার যে অধ্যায়গুলো লাগবে একটু লিখে মেসেজ দিয়ে পাঠায় রাখো স্যারকে গ্রুপে অথবা পার্সোনালি, তাহলে দিয়ে দিব না, সমস্যা নাই। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।